আপনি 2012 সালে অবসর নিয়েছেন সরকারি পরিসর থেকে। 2012 থেকে 2026, মানে এক যুগেরও বেশি সময়, 14 বছর বনবাসটাকেও অতিক্রম করে গেছেন অলমোস্ট। এই যে 14 বছর ধরে, মানে আপনার মতো একজন মানুষ নিশ্চয়ই কিছু না করে বসেছিলেন না। আপনি কি করেছেন সেটা যদি একটু বলেন। দিয়ে শুরু করি। 13 সালে আমি অর্থ কমিশনের আমাকে সদস্য করা হয়, চতুর্থ অর্থ কমিশন রাজ্যের। অর্থ কমিশনের কাজটা চলে 2015 অব্দি, অ্যাকচুয়ালি 2016 গোড়ার দিকে আমি আমার পার্টটা শেষ করি। ওরা বোধহয় আর একটু পরে রিপোর্টটা ফাইনালি জমা দিয়েছেন। তারপরে আমি মূলত সিগমা ফাউন্ডেশন, এটা আমাদেরই সিনিয়র মানবেন্দ্র নাথ রায় তৈরি করেছিলেন, একটা রিসার্চ অর্গানাইজেশন। আমি ওদের বোর্ডেও আছি অ্যাজ ভাইস প্রেসিডেন্ট, কিন্তু মূলত মাঠেই কাজ করেছি অনেক কটা রাজ্যে ইউনিসেফের হয়ে। বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই জায়গাগুলোতে যে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান শুরু হলো 14 ফাইন্যান্স কমিশনের পর, সেগুলোর অবস্থাটা কি সেইটার উপরে অনেকগুলো স্টাডি করা হয়েছিল। বিহারের একটা রোড ম্যাপও তৈরি করা হয়েছিল পঞ্চায়েত ডেভেলপমেন্টের, সেটাতেও ছিলাম। এই করতে করতে একেবারে শেষে মহারাষ্ট্রে যখন কাজ করছি, সেরকম সময় কোভিড চলে এলো। তো কোভিড উত্তর অবশ্য আমি আর মাঠে খুব একটা যাইনি। আমি মূলত দুটো সংস্থায় এখন ওই আধা শিক্ষক গোছের একটা কাজ করি। একটি হচ্ছে ব্যাঙ্গালোরের আজিম প্রেমজি ইউনিভার্সিটি, আর একটি আমাদের নিজস্ব ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েত রাজ, NIRDPR। এ বাদ দিয়ে গত 2 বছর আরেকটা কাজ করছিলাম আরও 2 আমাদের খুব সিনিয়র কলিগের সঙ্গে, গত 1.5 বছর আদার। সেটা হচ্ছে আমরা পলিসি মেকিং প্রসেসটাকে বোঝার চেষ্টা করছিলাম। এখন আমরা সাধারণত যখন খুব বড় গবেষকরা পলিসি মেকিং ব্যাপারটা ধরার চেষ্টা করেন, তখন তারা ধরেন জাতীয় স্তর থেকে, যে অমুক প্রোগ্রাম হচ্ছে, ধরো ICDSE বলো বা MGNREGA বলো বা ইত্যাদি। তো সেগুলো সবই ন্যাশনাল লেভেলে দেখা হচ্ছে। কিন্তু যদি তুমি খুব তলিয়ে দেখো, এদের কোনো প্রোগ্রামেরই জন্ম কিন্তু জাতীয় স্তরে হয় না, সবকটাই হয় রাজ্য স্তরে। তো সেরকম যে প্রোগ্রামগুলো দাগ রেখেছে ভারতবর্ষে, বা যেটা সেই রাজ্যের মধ্যে একটা বড় পরিবর্তন এনেছে, সেই রকম প্রোগ্রাম, সেই রকম পলিসি আইডেন্টিফাই করে 10টা রাজ্য, 20টা এরকম কেস স্টাডি দেখেছি। তার মধ্যে অন্য রাজ্যগুলোর ক্ষেত্রে যেগুলো সফল সেগুলি দেখতে পেয়েছি, কারণ যেগুলো বিফল সেগুলো দেখা যায় না। পশ্চিমবাংলার ক্ষেত্রে অবশ্য যেগুলো সফল হয়েছে এবং যেগুলো সফল হয়নি তারও কিছু আমরা আনতে পেরেছি, কারণ আমরা 3 জনই, আমাদের সঙ্গে আছেন সঞ্জয় মিত্র, যিনি ভারতের প্রতিরক্ষা সচিব ছিলেন বা পরিবহন সচিবও ছিলেন, এককালে আমাদের এখানে চিফ সেক্রেটারি ছিলেন, আর বাসুদেব ব্যানার্জি, যিনি এ রাজ্যের চিফ সেক্রেটারি ছিলেন, এখন স্টেট হিউম্যান রাইটস কমিশনের সদস্য। তো এই কাজটা খুব ইন্টারেস্টিং, শেষ কাজটা, যে যেগুলো প্রোগ্রামগুলো ছাপ রাখে তার সেটা নির্দিষ্ট কোনো একটা পলিটিক্যাল আইডিওলজি ধরে হয় না। আমরা প্রায় সব রকম পলিটিক্যাল স্পেকট্রাম থেকেই দেখছি যে রাজ্যর যে নিজস্ব চিন্তাভাবনা, সে নিজের প্রবলেমটাকে যেভাবে অ্যাড্রেস করে সেইটাকে ধরে তুলে নেওয়া, আর তারপরে তার মধ্যে অনেকগুলো জাতীয় স্তরে অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়। সেটা খানিকটা কাজ করে কিছু জায়গায়, খানিকটা কাজ করে না, এটা তুমিও ভালো জানো, অনেকগুলো এরকম প্রোগ্রাম দেখেছ। কিন্তু প্রোগ্রামের জন্ম, পলিসির জন্ম সাব ন্যাশনাল লেভেলেই সম্ভব, এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আর কি। আর তার মানে আপনি যে কথাগুলো বললেন, আপনার পোস্ট রিটায়ারমেন্ট লাইফটা, মানে বা কেরিয়ার যাই বলি না কেন, মানে অন্তত আপনার ভালোবাসার দিক, ভাবার দিক, কাজের দিক, এগুলো নিয়ে তো আমরা আলোচনার অনেকগুলো সূত্র আপনি ছেড়ে গেলেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কিন্তু তারও আগে আপনি যখন কাজ করছিলেন, সরকারি সিস্টেমের মধ্যে ছিলেন, তখন যেহেতু পঞ্চায়েত ও গ্রাম উন্নয়নের সঙ্গে আপনার একটা অত্যন্ত ঘনিষ্ঠ যোগ ছিল, অনেক দিন কাজ করেছেন এবং অনেক গভীরভাবে কাজ করেছেন। তা আমি প্রথমেই যেটা জানতে চাইব
যে ডিসেন্ট্রালাইজেশন সম্পর্কে, মানে সেটাও আবার আমি যদি আপনার একদম শেষ কাজের সূত্র ধরে বলি, ডিসেন্ট্রালাইজেশনটাও কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি কোনো একটা রাজ্য খুব বড় করে নামিয়েছিল এবং তারপর ডিসেন্ট্রালাইজেশন বলি, রিভলিউশন বলি, এবং তারপর সেটা আস্তে আস্তে অন্যত্র ছড়িয়েছে আর কি। তো এই ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারটা সম্পর্কে যদি আপনি বলেন, আমাদের দেশে কোন রাজ্যগুলোতে এটা ভালোভাবে হয়েছে, এক, আর দুই হচ্ছে পশ্চিমবঙ্গ সেই প্রেক্ষিতে কোন জায়গায় আছে? ডিসেন্ট্রালাইজেশনের তো পণ্ডিতরা জেনারেশন শব্দটাই ইউজ করেন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন। তো নর্মালি এই যারা 73rd অ্যামেন্ডমেন্টের পরে যেটা হলো সেটাকে নর্মালি থার্ড জেনারেশন বলা হয়। ফার্স্ট জেনারেশন তুমি যদি ভেবে দেখো শুরু হয়েছিল রাজস্থানে নাগৌরে, যেখানে জওহরলাল নেহরু নিজে করেছিলেন। সেকেন্ড জেনারেশন তার পরে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এবং তোমরা যখন জাস্ট চাকরিতে ঢুকছো সেই সময় 80-র দশকের মাঝামাঝি, সেই সময় যে ফোকাসটা ছিল সেই ফোকাসটা এলো ব্লক প্ল্যানিংয়ে। তার আগের ফোকাস, মানে এই যে ব্লক প্ল্যানিংয়ের ফোকাস ছিল, এই ফোকাসটা পরবর্তী পর্যায়ে শিফট করে গেল যখন অশোক মেহতা কমিটি তৈরি হলো জেলায়। উই হ্যাভ এ ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আরও পরে তার একটা চেহারা হলো। কিন্তু ব্লক থেকে আমরা জেলায় সরে গেলাম। আমরা গ্রাম পঞ্চায়েতে কিন্তু যে নামার যে উদ্যোগটা, সেটার পথিকৃৎ পশ্চিমবাংলা, মেদিনীপুরের মূলত গ্রামবাসীদের দ্বারা গ্রাম পরিকল্পনার উদ্যোগ। সেইটা যখন হচ্ছে, তখন যারা পরবর্তীকালে কেরালায় লিড দিলেন, বিশেষ করে মানে আমাদের প্রফেশনের মানুষ যারা, বিজয়ানন্দ সাহেব ইত্যাদি, তারা তখন প্রবেশনার, উনিও 82 ব্যাচের আইএস ছিলেন। উনি আমাকে একদিন গল্পে বলছিলেন, জানেন যখন প্রফেশনার ছিলাম মেদিনীপুরে গিয়ে আপনাদের কাজটা দেখে মনে হয়েছিল আপনাদের ইউ ক্যান ডু সামথিং অ্যাবাউট দিস। এবং কেরলের এই যে পুরো ব্যাপারটা, এর অরিজিন কিন্তু অনেকটাই, এর উৎস কিন্তু পশ্চিমবাংলা। দুটো কারণে বলবো। একটা হচ্ছে কেরল ওপরের দুটো স্তরকে তৈরি করেনি এই অ্যামেন্ডমেন্টের আগে, অর্থাৎ ওদের একটা একস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ছিল, গ্রাম পঞ্চায়েত। দুই হচ্ছে যখন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হলো 96 সালে, তারপরে ওরা যখন কেরল পঞ্চায়েত অ্যাক্ট করলেন, তখন কিন্তু ওরা ফুল ব্লোন চলে গেলেন টুয়ার্ডস স্ট্রেংথেনিং রুরাল এই পঞ্চায়েত। একেবারে 3টে স্তরই তৈরি হলো। আর এর বাদ দিয়ে যে স্টেটগুলো খুব 78-এর পর থেকে বেশ ইম্পর্ট্যান্ট রোল দিয়েছিল পঞ্চায়েতকে, তার মধ্যে অবশ্যই মহারাষ্ট্র আছে, কর্ণাটক তো অবশ্যই আছে, এবং কর্ণাটকের ওই যে বিখ্যাত পঞ্চায়েত মন্ত্রী নাজির সাহেব, আবদুল্লা আজিজ সাহেব, যার নামে ওদের ট্রেনিং ইনস্টিটিউটটাও ওর নামে, তিনিও একটা বিশাল ভূমিকা পালন করেছিলেন, মূলত যখন রামকৃষ্ণ হেগড়ে মুখ্যমন্ত্রী ছিলেন। তো কর্ণাটকের ব্যাপারটা হচ্ছে, কর্ণাটক অনেকটা এগোয়, আবার পেছোয়, আবার এগোয়। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা উই স্টার্টেড অফ ফেয়ারলি ওয়েল। 78 সালের যে বড় একটা বন্যা হয়েছিল দক্ষিণ বাংলায়, সেইটা ঠিক ওই পঞ্চায়েতের পরে, মানে পঞ্চায়েত নির্বাচনের পর পঞ্চায়েত সামলে দিয়ে পঞ্চায়েত নিজের ক্রেডিবিলিটি এস্টাবলিশ করেছিল। এবং তুমি যদি দেখো আমাদের ফান্ড যেভাবে ফ্লো করেছে, ইনিশিয়ালি কোনো রকম ডেভলিউশন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ছাড়াই 78-এর পরে যখন পুনর্গঠন হচ্ছে পশ্চিমবাংলায়, তখন প্রত্যেক ডিপার্টমেন্ট স্বতঃস্ফূর্তভাবে পঞ্চায়েতকে টাকা দিয়েছে, কারণ ওই লেভেল স্তরে কাজ করার কোনো লোক নেই। এন্টায়ার রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ওয়াজ ম্যানেজড বাই পঞ্চায়েত। এবং এই যে ধারাটা, যেটা 78-এর পরে যখন রিহ্যাবিলিটেশন চলছে, রিকনস্ট্রাকশন চলছে 1979, 1980, 1981, তারপরে আস্তে আস্তে না আমাদের দেশে ওই টার্গেটেড পভার্টি অ্যালিভিয়েশন স্কিমগুলো শুরু হলো। ডিআরডিএ তৈরি হলো, আইআরডিপি এলো, এনআরইপি এলো, আরইলিজি এলো, এইসব এলো। এইগুলো আস্তে আস্তে এই আগের যে স্বতঃস্ফূর্ত রেভলিউশনটা ঘটলো সেটাকে রিপ্লেস করে দিল। অর্থাৎ পঞ্চায়েত যে অটোনোমাস রোলটা প্লে করছিল, সেখান থেকে তারা হয়ে গেলেন একেবারে এজেন্টস অফ দ্য গভর্নমেন্ট। এবং ভার্চুয়ালি এই অ্যাক্টিং অ্যাজ এজেন্টস অফ দ্য গভর্নমেন্ট,
এইটা তার পরবর্তী প্রায় পুরোটাই এইভাবেই কাজ মূলত হয়েছে। যে এখানেই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন যেটা আপনি বলছিলেন যে ৭৮-এর বন্যার পর আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে ডিভলিউশনটা হয়েছিল, কিন্তু এই ডিভলিউশনটাকে বোধহয় আমরা এমনভাবে সিস্টেমের মধ্যে আনতে পারি, কারণ ডিভলিউশনের তো 3টে এফ এর কথা বলা হয়। তা আমাদের ক্ষেত্রে এটা কি আপনার মনে হয় না যে আমরা কেবলমাত্র ফাংশনটা কিছুটা হলেও হয়তো বলেছি, আমরা রোড ম্যাপ তৈরি করেছি পঞ্চায়েতের জন্য এই কাজ করবে, কিন্তু তার জন্য আমরা স্টাফ দিইনি, ফাংশনারি রেভলিউশনটা হয়নি, এবং বোধহয় ফান্ডেড রেভলিউশন যেভাবে কেরালা করেছে বা কিছু স্টেট করেছে হয়নি, তার এটা কি একটা বড় কারণ? যে একেবারেই এটাই কারণ। আমরা যে অটোনমিটা দেওয়ার কথা ছিল, অন্তত পঞ্চায়েত যেভাবে নিজেকে প্রথম স্তরে প্রমাণ করলো, সেই অটোনমিটা কিন্তু শেষ অবধি আমরা দিতে রাজি হইনি। এই রাজি না হওয়ার অনেকগুলো কারণ হতে পারে। আমি যখন ওই সময়ের মন্ত্রীদের সঙ্গে কথা বলতাম যে সমস্যাটা কোথায়, বিশেষ করে যখন কেরল উঠে আসতে আরম্ভ করলো ৯-এর দশকের শেষের দিকে, 96, 97, 98, আমাকে অনেকে বলেছেন আপনাকে তো বুঝতে হবে যে আমাদের একটা কোয়ালিশন গভর্নমেন্ট হওয়ার একটা কম্পালশন আছে। তো এটা অবশ্য ওই তর্কাতর্কি হতো এবং ওরা ভদ্রলোক ছিলেন, ওরা তর্ক করার অবকাশ দিতেন। আমি নিরুপম সেন বা সূর্য মিশ্রের সঙ্গেও তর্ক করেছি যে ওদেরও তো কোয়ালিশন গভর্নমেন্ট। কিন্তু সামহাও ওখানে দুটো জিনিস হয়েছিল কেরলে, যেহেতু তুলনাটা আলটিমেটলি এসে দাঁড়ায় কেরল এবং পশ্চিমবাংলা। কেরলে নেতৃত্ব দিয়েছিলেন নাম্বুদিরিপাদ নিজে, এবং নাম্বুদিরিপাদ তোমার মনে থাকবে ৭৮-এর যে অশোক মেহতা কমিটি হয়েছিল তাতে একটা ডিসেন্টিং নোট দিয়েছিলেন মূল রিপোর্টের বিরুদ্ধে। নাম্বুদিরিপাদ বলেছিলেন যে আসলে অটোনমি দিতে হলে ওরকম খুচখুড়ো করে দেওয়া যায় না, ল অ্যান্ড অর্ডার সহ সব কিছুর ইয়েতে তোমাকে দিতে হবে, দায়িত্ব দিতে হবে পঞ্চায়েতকে। অ্যান্ড হি ওয়াজ ভেরি রাইট। যেখানে যেখানে তুমি ইউএসএ বলো বা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলো বা সুইজারল্যান্ড বলো, যেখানে যেখানে এই ডিসেন্ট্রালাইজেশনটা এফেক্টিভলি হয়েছে, সেখানে কিন্তু লোকাল ল অ্যান্ড অর্ডার ইজ এ রেসপন্সিবিলিটি অফ দ্য লোকাল গভর্নমেন্ট। তো এখানে খুব কৃপণের মতো আমরা কিছু কাজ করতে দিয়েছি, কিন্তু এদের নিজেদের মতো করে গড়ে উঠতে দিইনি। কেরলেও দেয়নি, মানে সেই অর্থে ল অ্যান্ড অর্ডার দেয়নি, কিন্তু আমাদের তুলনায় অনেকটা বেশি দিয়েছে, এবং বেশ কিছু ফাংশনারিও দিয়েছিল। ফাংশনারিও দিয়েছেন প্রচুর। কেরলের অবশ্য একটা অ্যাডভান্টেজ আছে। প্রথম অ্যাডভান্টেজটা হচ্ছে ওদের যেহেতু ওপরে দুটো স্তর ছিল না, ওদের কিন্তু অল অ্যালং একটা শক্তিশালী গ্রাম পঞ্চায়েত ছিল। দ্বিতীয় যেটা ওদের অ্যাডভান্টেজ ছিল সেটা হচ্ছে ওদের হিউম্যান রিসোর্স। কেরলে যারা সরকারি কর্মচারী তারা সবাই ৫৫-তে রিটায়ার করছিলেন, অন্তত ওই সময় পর্যন্ত। ঠিক এই মুহূর্তে কী হয় আমি জানি না। আর ২ নম্বর হচ্ছে যে কেরলের কোনো রুরাল আরবান ডিভাইড নেই, দেয়ার ইজ এ কন্টিনিউয়াম। তার ফলে প্রত্যেক জেলায় সর্বত্র তুমি একটা মেডিকেল কলেজ পাবে, তুমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ পাবে। তুমি যেখানেই পড়াশোনা করাতে চাও তোমার সন্তান সন্ততির লেখাপড়ার জন্য তোমায় চিন্তা করতে হচ্ছে না, তোমার নিজের চিকিৎসার জন্য ভাবতে হচ্ছে না। তো এই যে হিউম্যান রিসোর্সটা আগে থেকেই তৈরি হয়ে আছে, এইটা বিশালভাবে সাহায্য করেছে। ওরা যে ভলেন্টারি টেকনিক্যাল কোর করেছিলেন একদম গোড়ার দিকে, যারা প্ল্যানটাকে তৈরি করছেন, আমি তার মধ্যে বহু শিক্ষিত ইঞ্জিনিয়ার, বহু শিক্ষিত চিকিৎসক, বহু শিক্ষিত অধ্যাপক পেয়েছি, মানে যেখানে দ্য লেভেল অফ হিউম্যান রিসোর্সেস, কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্সেস ভেরি হাই। তো নর্মালি আমি দেখে বলতাম যে কেরল ইজ অ্যান আইডিয়াল, বাট ইটস নট রেপ্লিকেবল। কারণ এই সম্পদ আমাদের নেই, আমাদের এইভাবে গ্রাম হয়নি, গ্রামগুলো উন্নত হয়নি, আমাদের এই কন্টিনিউয়াম নেই, আমাদের গ্রামে ফিরে যাওয়ার কালচার নেই। একবার গ্রাম থেকে বেরোলে তুমি কলকাতায় একটি ফ্ল্যাট করবেই, তুমি সেখানেই থাকবে। কিন্তু কেরলে এটা হয় না, ত্রিবান্দ্রামে কেউ থাকে না, কোচিতেও যারা থাকে তারা কাজকর্ম উপলক্ষে থাকে, কিন্তু কাজ শেষ হলে তারা গ্রামের বাড়িতেই ফিরে আসে, সেখানেই অবস্থান করে। তো এইগুলোর ফলে কেরল ঠিক রেপ্লিকেবল নয়। এবং এই যে অটোনমি, এই অটোনমিটা কিন্তু খানিকটা মানুষের চাওয়া থেকেও জন্মেছে। মানুষ চাইছে আমি গ্রাম পঞ্চায়েত তোমরা পাওয়ার দাও, কারণ আমি কেন খামকা জেলা অফিসে যাবো? এই জন্য এই কাজটা তো আমার এখানেই করতে হবে, আমি করতে পারি। তো গিভ মি দ্যাট চান্স যে আমাকে এখানে আমার গ্রাম পঞ্চায়েতকে স্ট্রেংথেন করো।
আচ্ছা, এই সরকারি সিস্টেমের বাইরেও ধরুন আপনি তো অনেক রকমের কাজ দেখেছেন, গড়েছেন, সিভিল অর্গানাইজেশনের কাজও দেখেছেন। আমার মনে আছে আপনি সেই সময় আমাদেরকে রালেগাঁও সিদ্ধির কথা বলতেন। তা রালেগাঁও সিদ্ধি সম্পর্কে যদি একটু আপনি আমাদের রালেগাঁও সিদ্ধি তো আমি মানে ওয়াটারশেডের একটা বড় এক্সাম্পল, এবং শুধু ওয়াটারশেড নয়, একদম এলাকার মানুষের উদ্যোগে শুরুটা হয়েছিল রালেগাঁও সিদ্ধি তো সেইভাবে। এবং তুমি যদি আন্না হাজারের জীবনীটা দেখো, মানুষটি একসময় সুইসাইড করতে গেছিলেন, পরে সম্ভবত বিবেকানন্দের একটি বই পড়ে তার মনে হলো যে না, এটা দিস ইজ নো আনসার। তো উনি ট্রাক চালাতেন আর্মিতে, ফিরে এলেন, এবং পুরো কাজটা কোনটা কিভাবে হয় বলা তো খুব মুশকিল। রালেগাঁও সিদ্ধি শুরু হয়েছিল একটা মন্দিরকে নিয়ে, একটা পুরনো ভাঙা মন্দির, মানুষের বিশ্বাস আছে, আস্থা আছে, কিন্তু মন্দিরটা পুনর্গঠন করার কোনো ব্যাপার হচ্ছে না। তো উনি ওই মন্দিরে বসে, মন্দির রিকনস্ট্রাকশনটাও ছিল ওটা নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, প্রথম যেটা দিয়ে উনি মানুষকে একত্রিত করেছিলেন। তারপরে তো সেই 5 রকম বন্দি হলো, নাশবন্দি, নাশাবন্দি, ছাড়াবন্দি, কুড়াবন্দি, মানে তুমি গ্রেজ করতে পারবে না, তুমি মদ খেতে পারবে না, তুমি অমুক করতে পারবে না, করে 5টা ইয়ে করে অ্যাকচুয়ালি ন্যাচারাল রিসোর্সের কমপ্লিট ইউটিলাইজেশন এবং ওয়েস্টেজ অফ ম্যান পাওয়ার একেবারে বন্ধ, মানে টোটাল ইউটিলাইজেশন অফ লোকাল রিসোর্সেস। তো রালেগাঁও সিদ্ধি অ্যাকচুয়ালি ইজ মানে সামথিং টু বি সিন, ইটস এ পিলগ্রিমেজ ফর এনি ডেভেলপমেন্ট ওয়ার্কার। কিন্তু মুশকিল হলো ওটাও আবার রেপ্লিকেট করার সমস্যা ছিল, কারণ মানুষ কিসে অ্যাট্রাক্টেড হবে। এই যে আমরা যখন তোমার করতাম, ডিসেন্ট্রালাইজ প্ল্যান করতাম, আমরা তো অনেকবার সেই এক্সাম্পলটা দিতাম যে দুর্গাপূজায় যদি মানুষ স্বতঃস্ফূর্তভাবে একত্রিত হতে পারে, তাহলে স্থায়ী উন্নয়নের জন্য কেন হতে পারেন না। তো অনেস্টলি স্পিকিং, যে এবারে দুর্গাপুজোর একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল আছে যেটা স্টেটের পক্ষে মেনে নেওয়া মুশকিল, সুতরাং এই স্টেট ইম্পোজড হওয়ার ফলে জিনিসটা কিন্তু ওই দানাটা বাঁধে না, যেটা ওই রকম একটা জায়গায় স্বতঃস্ফূর্তভাবে বেঁধেছিল। না, আমি কিন্তু প্রসঙ্গক্রমে এই কথা থেকে যেটা এলো, আমি এটাও দেখেছি, ধরুন ব্লকে যখন কাজ করছি দেখেছি যে তখন এনআরইজিএ নেই, কিন্তু তখন এনআরইপি আছে, টাকা থেকে কিছু টাকা মানে কোথাও একটা সেভ করেছে, মানুষ স্বেচ্ছাশ্রম দিয়েছে, কিন্তু সেই সেভিংসের টাকাটা ডেভেলপমেন্টের কাজে না লাগিয়ে সেটা কিন্তু ওখানে ওই 16 আনাকে ব্যবহার করে পুজো ইত্যাদির কাজে লাগিয়েছে আর কি। এই ঘটনাটা কিন্তু আমাদের এখানে সর্বত্র সবসময় ঘটে থাকে। এটাকে যদি ডেভেলপমেন্ট কনভার্ট করা যেত, হয়তো একটা অন্য জায়গায় যাওয়ার, মানে দুটোর একটা কনভার্জেন্স দরকার ছিল। মানে আমাদের কিছু কিছু ব্যাপারে কিছু ছুতমার্গ থাকে, তো সেই ছুতমার্গ যদি অতিক্রম করা যায়, আমার ধারণা, কারণ কোনটা কোথায় কিভাবে কাজ করবে বলা যায় না। আমার একটা দেখো, একই জিনিস রাজ্য এবং পলিসি ভেদে কিরকম হয়। তুমি যদি সেলফ হেল্প গ্রুপ মুভমেন্টটা ভাবো, সেলফ হেল্প গ্রুপ মুভমেন্ট এখন যে ন্যাশনাল মডেলটা তৈরি হয়েছে NRLM, সেটা মূলত বেসড অন আন্ধ্রপ্রদেশ মডেল, তাই তো? আন্ধ্রপ্রদেশের তুমি যদি হিস্ট্রিটা দেখো, আমরা সেটা নিয়েও চর্চা করেছি আমাদের কেস স্টাডিগুলোয়, সেখানে কিন্তু সেলফ হেল্প গ্রুপদের খুব সযত্নে পঞ্চায়েত থেকে আড়াল করে রাখা হয়েছিল। পঞ্চায়েত ওয়ার নট অ্যালাউড টু প্লে এনি রোল, এবং ওখানে ধারণা ছিল যে পঞ্চায়েত ঢুকলে এর মধ্যে পলিটিক্স ঢুকে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এবং এই যে বিশ্ব ব্যাংকের প্রজেক্ট হলো, ভেলুগু হলো, অনেক, তারপরে ইন্দিরা ক্রান্তি প্রথম, বারবার নাম পাল্টেছে কিন্তু কাজটা একই। সেটা ওরা কিন্তু পঞ্চায়েতকে একপাশে রেখে করেছিলেন। ঠিক উল্টো এক্সাম্পল হচ্ছে কেরালা। কুটুম্বশ্রীটা সম্পূর্ণ পঞ্চায়েত ভিত্তিক, এবং সেখানে এই কুটুম্বশ্রীর যারা নেত্রী, তাদের একটা তো পঞ্চায়েত একটা ইনস্টিটিউশনাল রোল আছে, দে আর এক্স অফিসিও মেম্বার্স, দে ক্যান ডিসাইড থিংস। এখন ওখানের পঞ্চায়েতের চরিত্র আর এখানের পঞ্চায়েতের চরিত্র, ন্যাশনাল লেভেলে কেন কুটুম্বশ্রী মডেলটা না এসে, আমার তার কারণ, একটা কারণ আমার মনে হয়েছে, আমি অন্ধ্রপ্রদেশে যখন গেছিলাম সেই সময় ওদের একটা বড় ওয়ার্ল্ড ব্যাংক সাপোর্টের একটা পভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম ছিল, যেটার অংশ হিসেবে সেলফ হেল্প গ্রুপটাকে ওরা ধরে নিয়েছিল, এবং সেটাই হয়েছিল মূলত। আমার যেটা নিজের মনে হয়েছে সেটা হলো যে পঞ্চায়েতের যে ক্যারেক্টার কেরালায় আছে, সেই ক্যারেক্টার আন্ধ্রে নেই। আন্ধ্রে পঞ্চায়েত was treated as a political body and they were kept aside, মানে ওরা more of a
কি বলবো অবস্ট্যাকল দেন an institution to be utilized. মানে বেশিরভাগ স্টেটে পঞ্চায়েত বেশিরভাগ স্টেটে তাই, সেই জন্য আন্ধ্র মডেলটা ওয়াজ ইজিলি রেপ্লিকেবল। তুমি বিহার দেখো না, বিহারে যে জীবিকা প্রোগ্রামটা খুব সাকসেসফুল, যথেষ্ট ভালো NRLM ওখানে হয়েছে আজীবিকা। তো ঝাড়খণ্ড দুটোই। হ্যাঁ, আমি বিহারটা দেখেছি ভালো করে, ঝাড়খণ্ডটা সেভাবে দেখিনি। কিন্তু বিহারে ওরা ওই গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান যখন করছে, আমি আজীবিকার অফিসে যখন গেলাম, ওখানকার প্রজেক্ট ডিরেক্টর বললেন এই দেখুন স্যার, উই হ্যাভ অল দ্য ডেটা। তো ডেটা এন্টায়ার কালেক্ট করেছে সেলফ হেল্প গ্রুপ, ওদের এই মেকানিজমটা আছে, ট্রেনিংও আছে। এইবারে যখন আমি প্ল্যানটা দেখছি বিহারের গ্রাম পঞ্চায়েতে বসে, মুখিয়াজিকে বললাম যে যে ডেটা আছে সেটা আপনি কিভাবে ব্যবহার করেছেন, क्या इस्तेमाल किया आपने इसको? तो बोला हम तो डेटा देखे ही नहीं, हम तो प्लान कैसे बनाए आप? তো উনি বললেন যে দেখো ওই ডেটা ওরা ওখান থেকে ব্লকে নিয়ে গেছে, ব্লক থেকে জেলায় চলে গেছে, আমরা আমাদের যা দরকার সেটা প্ল্যানে ঢুকিয়েছি। ইনিশিয়াল ডেজ অফ জিপিডিপি এরকমই ছিল। তা আমাদের রাজ্যে কিন্তু এখনো, মানে আমি এই প্রসঙ্গটা এরপরে আসছিলাম আপনার কাছে, আমি মাঝখানে হয়তো থামিয়ে দিয়ে এই প্রশ্নটাতে এলাম। সেটা হচ্ছে যে এই যে একটাকে আমরা বলি ভিপিআরপি আর একটাকে বলি জিপিডিপি। ভিপিআরপিটা এসএইচজি লেড আর জিপিডিপিটা পঞ্চায়েত। ভিপিআরপি তো পভার্টি রিলেটেড। না, কিন্তু ভিপিআরপির যদি আপনি এন্টায়ার এটা দেখেন, ওখানে এন্টাইটেলমেন্ট প্ল্যান আছে, ওখানে লাইভলিহুড প্ল্যান আছে, ওখানে কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট প্ল্যানটাও আছে। অর্থাৎ জিপিডিপিতে যে বিষয়গুলো আমরা এখন যে আমি জানি তোমাদের এখানে এলএসডিজি ফোকাস যে জিপিডিপি করার কথা, এই দুটো কোথাও একটা জায়গায় মিলছে না আর কি। আমি বারবার এটা বলার তোমার মনে, তুমি আমার অনেক পরে রিটায়ার করেছো, আমার এটাই মনে হয়েছে বারবার, মানে হতে পারে হয়তো আমরা স্টেট লেভেলে যারা কাজকর্ম করি তারাও এরকম ভাবে একটা মানে ওয়াটার টাইট কম্পার্টমেন্টে ভাবতে অভ্যস্ত। মানে এসআরএলএম এর কাজ যেটা, আনন্দধারার যেটা কাজ, সেই কাজটা যে পঞ্চায়েতকে ফিড করতে পারে, কাজ মানে একই কাজ, এটাই ফিড করতে পারে। আমার তো অর্ধেক আকাশ মহিলা। দিস ইজ ট্রু ফর মোস্ট স্টেটস। এক্স্যাক্টলি, অর্ধেক আকাশ তো মহিলা। দিস ইজ আ প্রবলেম ফর মোস্ট স্টেটস। এই সমস্যাটা প্রায় সর্বত্র আছে। কারণ দিদি আর একটা জিনিস হচ্ছে, জিপিডিপিতে আমি কিন্তু মানুষের পার্টিসিপেশনটা যেভাবে হওয়ার কথা বলি সেই পার্টিসিপেশনটা হয় না, অথচ ভিপিআরপিতে কিন্তু মহিলাদের পার্টিসিপেশনটা অনেক বেশি। এক্স্যাক্ট। তাহলে আমি পার্টিসিপেশনটা পাচ্ছি অর্ধেক মানুষ। এবং তোমার এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে যেটা ব্যবহার করা হয়নি, সেটা হচ্ছে তোমার এখানে পঞ্চায়েত অ্যান্ড আরডি ইজ ওয়ান ডিপার্টমেন্ট। ইয়েস, বিহারে ইটস টু সেপারেট ডিপার্টমেন্টস। আমি ডিপার্টমেন্টাল সাইলোর একটা কনসেপ্ট বুঝতে পারি, এখানেরটা বোঝা একটু শক্ত। আমাদের সময় কিন্তু আমরা যখন এসআরডি করেছি বা যখন আইএসজিপি ডিজাইনও করেছি, সব সময় আমরা দুটোকে একসঙ্গে ভেবেছি। এখন ভাবনা একরকম হয়, মাঠে আর আমরা উল্টোটাই দেখেছি। পুরো ওয়াটার টাইট কম্পার্টমেন্টে চলেছে, সেটা আমিও দেখেছি। এবং আমারই তো মানে যারা এসআইটিতে কাজ করেছিল সেই ছেলে মেয়েগুলি যেহেতু আছে, আই ওয়াজ কেপ্ট ফেড। তার চেয়েও বড় ইন্টারেস্টিং ব্যাপার হলো, একটা সময় ওই আইএসজিপির তো একটা ইভ্যালুয়েশন হতো। তো একবার ওই যারা ইভ্যালুয়েট করছে, আর্নস্ট অ্যান্ড ইয়াং বা এরকম কোনো কোম্পানি, তারা আমাকে বললো যে আপনি আমাদের গভর্নেন্স এক্সপার্ট হিসেবে আসুন। তো এইটা খবরটা কিভাবে রটে গেছে, তো এরা আমাকে ফোন করে বলছে স্যার আপনি নাকি আসবেন। আমি বললাম ভাবছি, কি বলো তোমরা? বললো না স্যার আসবেন না, মানে এলে আপনি আমাদের যা বলবেন সেটা তো আমরা জানি, তাতে স্যার আপনার কেসে কাজ নেই। আমি দেখলাম যে ঠিক আছে, ওরা ন্যাচারালি ওটা হয় না। মানে প্রথম কথা হলো যেভাবে ভেবেছিলাম সে ভাবনাটা ডিডন্ট ট্রান্সফার, ডিডন্ট ওয়ার্ক আউট অ্যাকচুয়ালি। তো এর একটা কারণ হচ্ছে যে আমরা সরকারি লোকেরা বেসিক্যালি নিজের ওই সাম্রাজ্যের সীমাটা বুঝি, এবং সেখানে তুমি অনুপ্রবেশ করবে, এটাও আমার মনে করি এটা ঠিক হচ্ছে না। আমার রাজত্ব কমে যাচ্ছে বা আমার আধিপত্য কমে যাচ্ছে। দিস ইজ এ ম্যাজিক। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে দিলীপদের সঙ্গে একটা আলোচনায় গেলাম। আমাদের এ হচ্ছে যে এই আলোচনাটা আসলে অনেকগুলো সূত্র ছেড়ে গেল। এরপরে আমরা যখন অ্যাহেড টাইমসে বসবো, তখন দিলীপদাকে আমরা অনলাইনে পাবো, এবং তখন এই সূত্রটাকে আমরা আরো বিস্তারিত করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ দিলীপ, অনেকদিন ভালো লাগলো। আমরা আবার অ্যাহেড টাইমসের মিলিত। ওকে, থ্যাংক ইউ।